সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদের সবাইকে এই বিশেষ আয়োজনে। আজ একটি আনন্দঘন দিন এবং তাই আমরা সাজিয়েছি এই অনুষ্ঠান প্রমত্তা পদ্মায় স্বপ্ন সেতু। আজ সেই স্বপ্ন সেতুর দুয়ার খুলতে চলেছে এবং চারদিকে সাজ সাজ রব, উৎসবের আমেজ। আজকে সবাই প্রস্তুত, তাকিয়ে আছে কখন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই সেতুর দ্বার উন্মোচন করেন এবং এই সেতুটিকে ঘিরে মানুষের প্রত্যাশার আকাশচুম্বী। আজকে দুপ্রান্তেই মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং বিশ্ব দরবারে আজ যে আত্মমর্যাদা এবং সক্ষমতার নতুন প্রতীক হিসাবে এই সেতু আত্মপ্রকাশ করতে যাচ্ছে পরিপূর্ণভাবে। দক্ষিণাঞ্চলের, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার মানুষ আজকে আনন্দে উজ্জীবিত, উচ্ছ্বসিত। তারা আজ রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের সঙ্গে যুক্ত হবে। দীর্ঘদিনের তাদের যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। আমরা তাই আজকে এই বিশেষ আয়োজন রেখেছি প্রমত্তা পদ্মায় স্বপ্ন সেতু। পুরো আয়োজন জুড়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে এবং উদ্বোধনী অনুষ্ঠান আমরা চেষ্টা করব সরাসরি সব কিছু আপনাদেরকে দেখাতে এবং আমাদের সহকর্মীরা দুই প্রান্তে রয়েছেন, তারা তাদের সর্বশেষ আপডেটগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হবেন এবং এই সেতুর বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ করব। এর অর্থনৈতিক গুরুত্ব, এর নান্দনিক গুরুত্ব, এর জাতীয়ভাবে এর গুরুত্ব এবং আন্তর্জাতিকভাবে এই সেতু যে কতটা প্রশংসিত হয়েছে এর ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী দিক থেকে, সেগুলো নিয়েই আজকে আমরা আলাপ করব। এবং স্টুডিওতে আমার সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন স্থপতি মোবাশ্বের হোসেন। স্বাগত আপনাকে মোবাশ্বের। ধন্যবাদ। তিনি সভাপতি বাংলা স্থপতি ইনস্টিটিউট এবং আমরা আমাদের এই খবরে এবং সরাসরি আয়োজনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি, তার ভাষণও আমরা চেষ্টা করব সরাসরি আপনাদের কাছে তুলে ধরবার জন্য। আর সব এই আনন্দ ঘন এই দিনটিতে আমরা দেশবাসীর এই উচ্ছ্বাসের সঙ্গে শরিক হবার জন্যই এই আয়োজনটি রেখেছি। শুরুতেই আলাপের সূচনা করতে চাই মোবাশ্বের ভাইয়ের কাছ থেকে। মোবাশ্বের ভাই, কেমন লাগছে আপনার কাছে? দেখেন, 16ই ডিসেম্বর আমার জীবনে, যেহেতু মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, 16ই ডিসেম্বর আমার জীবনে যেরকম প্রাপ্তি ছিল, আজকে এই সেতুর উদ্বোধন ঠিক একই ধরনের প্রাপ্তির মতন মনে হচ্ছে। 16ই ডিসেম্বর ভোরবেলা থেকে বা 15ই ডিসেম্বর থেকে যে প্রস্তুতিটি চলছিল, ঠিক একই রকম এই সেতু নিয়ে আমার জীবনে এরকম ঘটনা। কেন এই কথাটি একটু ব্যাখ্যা করার প্রয়োজন। আচ্ছা, ভুট্টো এবং ইয়াহিয়া খান যদি বিরোধিতা না করত, তাহলে বঙ্গবন্ধু কি হতেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার, আমাদের জীবদ্দশায় পাওয়ার বোধহয় সম্ভাবনা ছিল না। ওই যে দুটি মানুষ, বঙ্গবন্ধু বা বাংলাদেশের একজন নেতার সবচেয়ে উচ্চ স্থানে বসা কিছুতেই সহ্য করতে পারে নাই। অসহ্য হওয়ার কারণেই তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে। এই বিরোধিতার ফল আমরা কি পেয়েছি? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম 7ই মার্চে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারই ফলশ্রুতিতে আমরা 16ই ডিসেম্বরে পেয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা। বিশ্বব্যাংক যদি এটাতে সঠিকভাবে অর্থ দিত, বিরোধিতা না করত, আমরা আরও কত কত বছর দান ভিক্ষার ঝুলি নিয়ে এদের পিছনে দৌড়ে দৌড়ে আমাদের উন্নয়ন কাজগুলি করার চেষ্টা করতাম। তারা ঘুরে দাঁড়ালো। 16ই ডিসেম্বর যদি তাদের মাথায় থাকতো, তাহলে এই কাজটি তারা করতো না। বাংলাদেশ ও ঘুরে দাঁড়ালো, চ্যালেঞ্জ হিসাবে নিল এবং যে মানুষটি এই চ্যালেঞ্জের সাথে সবচেয়ে বেশি জড়িত, ঠিক বঙ্গবন্ধুর মতন চ্যালেঞ্জ নিয়েছিলেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। সুদৃঢ় চিন্তা এবং দূরদৃষ্টি এবং দূরদৃষ্টি তাকে আজকে এই জায়গায় নিয়ে আসার সম্ভাবনা দেখিয়েছে। এবং একই সাথে আরেকটি কথা আমি বারবার বলবো যে পদ্মা সেতু বাংলাদেশের অনেক ইন্টালেকচুয়াল যারা ছিলেন, তারা সব সময় অঙ্ক কষে বলেছেন যেটা করা সম্ভব না। তাদেরকেও আমাদের শ্রদ্ধা করতে হবে। কারণটি হচ্ছে, স্বাভাবিক দৃষ্টিতে এই পদ্মা সেতু করার মতন আমাদের আর্থিক সঙ্গতি ছিল না, আমাদের মেধা ছিল না এবং বিশ্বের একটা গ্রুপ আমাদের এই পদ্মা সেতু আমাদের হোক এটাকে চায় নাই। তারা তার অঙ্কের ভিত্তিতে
আমাদেরকে এই কথাটি বলেছে। আমি প্রায়ই একটা কথা বলি যে বাবা মা প্রায় সন্তানকে বলে, তুমি কিন্তু রাস্তায় ভিক্ষা করে খাওয়া যদি এই কাজ না করো, তার মানে তো বাবা মা সন্তানকে অপছন্দ করে না, সন্তানের ভালো চায়, এবং সেই অঙ্কগুলির ভিতরে এই তথ্যগুলি আছে। আমি ওই জন্য তাদেরকেও প্রচণ্ড রকম শ্রদ্ধা জানাই, এবং তাদের এই ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিতে এই যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সাথে কিছু শক্তিশালী মানুষ এবং বাংলাদেশের মানুষের উপর ৭১ সালের মতন ওনার যে আস্থা ছিল, তারই প্রতিফলন আজকে গৌরবের। তার মানে আপনি একটা সুন্দর একটা দিক উন্মোচন করেছেন আজকে এই সকালে, ধন্যবাদ আপনাকে। যে আমরা সমালোচনাকে নিতে পারি না, কিন্তু আপনি বলছেন যে সমালোচকরা ছিল বলেই এবং তারা কথাটা বলেছে, তার মানে এই নয় যে তারা এটা কামনা করে না, শুভ কামনা ছিল না তাদের, এটা মনে করার কোনো কারণ নাই। মানে এবং প্রফেসর রেহমান সোবহান একটা বই লিখেছেন যে আমার সমালোচক আমার বন্ধু। অ্যাকচুয়ালি আপনাকে যদি আমি আরও উল্টাভাবে বলি, শেখ সাদিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত ভালো আদব কোথার থেকে শিখেছেন, উনি নির্লিপ্তভাবে বলেছেন কেন, বেয়াদবের কাছ থেকে। এই যে সবার কাছ থেকে যারা আপনাকে প্রতিবাদ করছে, প্রতিবাদের কিন্তু দুটি ধারা আছে। একটা প্রতিবাদ করে আপনার যাতে এই উন্নতিটা না হয়, আর আরেকটা প্রতিবাদী মানুষ হচ্ছে যাতে এই কাজটি করতে যে আপনি বিপদগ্রস্ত না হন, আপনি ব্যর্থ না হন, সেই জন্য তারা অঙ্ককে কষে বলে থাকে। তার মানে এই দিনে আমরা এটা বলতে পারি যে আপনার এটা গঠনমূলকভাবেই এই সেতু পেছনের যে কার্যক্রম হয়েছে সেটার প্রশংসা না করে পারা যায় না, এবং এটা নির্দ্বিধায় অকুণ্ঠ চিত্তে প্রশংসা করতে হবে। আবার এর পাশাপাশি আরেকটা ধারা আছে যেখানে ধরেন যে আপনার এক ধরনের অতিরঞ্জন আছে, আবার এক ধরনের তৈলাক্ত পূর্ণ প্রশংসা আছে, একই সঙ্গে আবার সমালোচনা মুখরতাও আছে, কিন্তু কোনোটাকেই আপনি ফেলে দিতে পারবেন না। মানে সমালোচকের, আমার মনে হয় প্রেস কনফারেন্সেও প্রধানমন্ত্রী এটা বলেছেন যে সমালোচনা যারা করেছেন তাদের কোনো অভিযোগ করেননি তিনি, কিন্তু মানে তাদের কারণেই সক্ষমতা অর্জনের যে প্রেরণা পেয়েছেন। জেদ তো তৈরি হয় যখন একটা ছেলেকে বলা হয় তুই কোনোদিনই পরীক্ষায় পাশ করবি না, দেখা গেল যে ওই ছেলেটি জেদের বসে পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। এই জেদ একটা, জেদ করার মতন মানুষ পৃথিবীতে খুব কম, এবং দূরদৃষ্টি সম্পন্ন জেদ এই পরিবর্তন নিয়ে আসে। আমি 16ই ডিসেম্বরের কথাটি যেভাবে বললাম, আপনি চিন্তা করেন যদি ইয়াহিয়া এবং ভুট্টো যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধুকে মেনে নিতেন পাকিস্তানে, তাহলে আমাদের স্বাধীনতার রাস্তা কিন্তু অনেক দীর্ঘায়িত। মানে এটা একটা নতুন ধারার সূচনা করবে এই সেতু নির্মাণ। আমরা এর প্রেক্ষাপট, এর ব্যাকগ্রাউন্ড, সেতুটি নির্মাণের শুরু থেকেই যে একটা হিস্ট্রিক্যাল একটা ব্যাপার আছে, কি পরম্পরা আছে, সেটা একটু দেখে আসতে চাই। একজন সহকর্মী রিপোর্ট থেকে শফিক শাহিন করেছেন রিপোর্টটি। থ্রিডি নকশার এই পদ্মা সেতু এখন পুরোপুরি বাস্তব। বাধা আর নানা চড়াই উতরাই পেরিয়ে পদ্মা সেতু এখন সম্পূর্ণ প্রস্তুত মানুষের জীবনের গতিপথ বদলে দিতে। পদ্মা সেতুতে চলার এই পথ যতটা মসৃণ, সেই পথ তৈরির পেছনের গল্প তার থেকেও ছিল অনেক পিচ্ছিল। স্বপ্নের শুরুটা 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তারই ধারাবাহিকতায় 2001 সালের 4 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 4 দলীয় জোট সরকারের আমলে চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করে জাইকা। দাতাদের কাছ থেকে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় সেতুর কাজ সামনে এগোয়নি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর প্রকল্পের অনুমোদন দেয়, তবে তা ছিল সড়ক সেতু। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকা। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পদ্মা সেতুতে রেল পথ সংযুক্ত করে নকশা সংশোধন করলে দ্বিতল সেতুতে রূপ নেয় পদ্মা সেতু। পদ্মা সেতুর অর্থায়নে এগিয়ে আসে বিশ্বব্যাংক। 2011 সালে পদ্মা সেতু নির্মাণে $120 কোটি ঋণ চুক্তি সই হয় সংস্থাটির সঙ্গে। সেই সাথে 3 উন্নয়ন সহযোগী এডিবি, আইডিবি ও জাইকা ঋণ দিতে সম্মত হয়। তবে 2011 সালের সেপ্টেম্বরে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে
দুর্নীতির অভিযোগ তোলে বিশ্ব ব্যাংক। কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে ঘুষের বিনিময়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচনের অভিযোগ এনে ঋণ স্থগিতের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের পদাঙ্ক অনুসরণ করে এডিবি, আইডিবি ও জাইকা ঋণদান স্থগিত করে। বিশ্ব ব্যাংকের শর্ত মেনে কানাডার পাশাপাশি বাংলাদেশও পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে। এ সময় বিশ্ব ব্যাংকে অর্থায়নের অনুরোধ করলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থায়ন না করার সিদ্ধান্তে বিরক্ত হয়ে বিশ্ব ব্যাংকে না করে দেয় সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে একক সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। নিজের সিদ্ধান্ত নিয়ে বলেছি যে আমরা নিজেদের টাকায় এই সেতু করব। যদিও তদন্তে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক, বিশ্ব ব্যাংকও দুর্নীতির প্রমাণ দিতে ব্যর্থ। কানাডার আদালত থেকেও মামলাটি খারিজ হয়ে যায়। এমন বাস্তবতায় 2 বছর পিছিয়ে যায় পদ্মা সেতুর কাজ। ঠিকাদার নিয়োগ করে পদ্মা সেতুর কাজ শুরু করতে গিয়ে দেখা যায় বেড়ে গেছে পদ্মা সেতুর ব্যয়। পদ্মা সেতু নির্মাণে 2014 সালে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সাথে চুক্তি করে সরকার। 2 পাড়ের সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজ পায় দেশীয় কোম্পানি আব্দুল মোনেম লিমিটেড। পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী। 2015 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প যেমন নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তেমনি প্রকৃতিও পদে পদে চ্যালেঞ্জ জানিয়েছে ঠিকাদার ও প্রকৌশলীদের। পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানোর আগেই নকশায় ত্রুটি ধরা পড়ে, থেমে যায় কাজ। নকশা সংশোধন করে কাজ শুরু করতে লেগে যায় বেশ কয়েক মাস। সেতুতে প্রথম স্প্যান বসানো হয় 2017 সালের 30 সেপ্টেম্বর, আর শেষ স্প্যান বসানো হয়েছিল 2020 সালের 10 ডিসেম্বর। সবশেষ করোনা মহামারী আর বন্যায় কনস্ট্রাকশন ইয়ার্ডের কিছু অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু কিছু অনন্য রেকর্ডের অধিকারী। পাইলিং গভীরতা, ভূমিকম্প প্রতিরোধে সক্ষমতা এবং নদী শাসনে বিশ্ব রেকর্ড এখন পদ্মা সেতুর দখলে। 30,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুতে যে হারে যান চলাচল করবে, তাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আশা করছে 18 বছরেই উঠে আসবে নির্মাণ ব্যয়। সংকল্প ও সাহসের এক বিশাল দৃষ্টান্ত পদ্মা সেতু। এই সেতু এখন শুধু দুপারের মানুষের যোগাযোগের মাধ্যমই নয়, দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনীতির দুয়ারও খুলে দিবে এই বিশাল সেতু, এমনটাই আশা করছেন অর্থনীতিবিদরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। খুব সুন্দর এবং সুন্দরভাবে ধাপে ধাপে বক্তব্যগুলি দিয়েছে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই উপস্থাপনাটি। এটি হিস্ট্রিক্যাল একটা ক্রোনোলজিক্যাল একটা একদম খুবই খুবই মূল্যবান। খুব অল্প সময়ে এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাই তোলা, পদ্মা সেতুর আদি অন্ত শেষ দিন পর্যন্ত উপস্থাপন করা এবং দুর্ঘটনা যেগুলি ঘটেছে, আমি প্রায় এই কথা অনেকেই জানে না যে পদ্মা সেতুর স্প্যানের তারপরে ক্রেন বসানোর সময় এগুলি অনেক কয়বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্যগুলিও আপনার এই রিপোর্টটির মধ্যে আছে, যেটা সাধারণভাবে মানুষের দৃষ্টিতে নাই। সবাই ধরে নিয়েছে ক্রেন নিয়ে আসবে, বসাবে আর লাগাবে, এবং যে স্প্যানটি নষ্ট হয়ে যায় সেটি আবার নতুন করে বানাতে হয়। এটি একটি মজার ঘটনা। আমাদের এই সেতুটি এর মতন করে করা, অর্থাৎ প্রত্যেক স্প্যানে যে স্ট্রাকচারটি বসছে, স্প্যানে যে স্টিলের ফ্রেমটি বসানো হচ্ছে, প্রত্যেকটি স্প্যানের জন্য আলাদা আলাদা ডিজাইন। অর্থাৎ 6.15 লম্বা সেতুটির প্রত্যেকটি স্প্যান একদম আলাদা আলাদা। কারণটি হচ্ছে এই এস হওয়ার কারণে প্রত্যেকটি আলাদা। এখন এস হওয়ার কারণটিও খুব ইন্টারেস্টিং। বর্তমানে সাইকোলজিস্টদের বক্তব্য হচ্ছে
পৃথিবীতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, একেবারে স্ট্রেট লাইনে যদি রাস্তা ব্রিজ থাকে তাহলে ঘুমের প্রকোপ হওয়ার সম্ভাবনা থাকে গাড়ি যারা চালায়। আচ্ছা, একটুখানি যদি কার্ভ করে করা যায় তাহলে ড্রাইভারকে সবসময় সজাগ অ্যালার্ট থাকতে হয়, এবং সেই ফিলোসফির কারণে এটাকে এস করা হয়েছে। দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং পার্ট ইন দ্য ব্রিজ। মোস্ট অফ দ্য জায়গায় আমরা ব্রিজের পয়সা যাতে কম খরচ হয় এই জায়গাটাতে আমরা স্যাক্রিফাইস করেছি। এবং এই যে ব্রিজের ব্যয় যখনই আমরা বলি, আমরা যেটুক দেখতে পাচ্ছি, আমরা ধরে নেই 30,000 কোটি টাকা এই পানির উপর থেকে এই রাস্তা পর্যন্ত 30,000 কোটি টাকা খরচ করলো, মাথা খারাপ নাকি? আসলে কিন্তু তা না, আসল খরচগুলি চলে গেছে বিরাটভাবে পানির নিচে এবং নদী শাসন। এই ব্রিজটি বানাতে যে খরচ পড়েছে অলমোস্ট একই ধরনের কাছাকাছি খরচ পড়েছে নদী শাসন বা রিভার ট্রেনিং যেটাকে বলা হয়। নদী শাসনকে আমি বাংলা ভাষায় এইভাবে বলতে চাই যে সরকার আমাদেরকে শাসন করে। মহসিন ভাই, ঘটনাস্থলে যেখানে উদ্বোধন হবেন সেই প্রতীক্ষিত সেই স্পটে আমাদের সহকর্মীরা আছেন, তারা খবর কাপড় করছেন। নজরানা চৌধুরী সেখানে উপস্থিত, আমি দেখতে পাচ্ছি নজরানা চৌধুরীকে। আয়োজন সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে, সেখানকার পরিবেশ সম্পর্কে, অতিথিদের আগমন সম্পর্কে যদি নজরানা আমাদেরকে একটু জানান। নজরানা চৌধুরী। ভাই, আসলে পদ্মা সেতুর উদ্বোধনের উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। পদ্মা সেতুর ঠিক টোল প্লাজা থেকে একটু আগে এটি মাওয়া প্রান্তে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক 10টায় এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তো এখন কিন্তু মোটামুটি প্যান্ডেলে 3,000 গেস্ট আসার কথা। অলমোস্ট পুরো প্যান্ডেলই কানায় কানায় পরিপূর্ণ। আমি দেখেছি যে বিদেশি রাষ্ট্রদূতগণ ঢাকায় নিযুক্ত বিভিন্ন ক্যামেরাটা ঘুরিয়ে, নজরানা আন্তর্জাতিক সংস্থা ক্যামেরাটা ঘুরিয়ে কি আমাদের অতিথিদের একটু দেখানো যায় কিনা? জি 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 ভাই, আমি দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লোম্যাটরা বসেছেন। ওই পাশে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমণি আছেন, তার পাশে আছেন জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। আর মাঝের দিকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা বসেছেন, এবং আমার হাতের বাম পাশে প্যান্ডেলের উল্টো দিকটায় সেদিকে বসছেন বেসামরিক এবং সামরিক কর্মকর্তাগণ। তো আর পেছন দিকে ইনভাইটেড গেস্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন। তো মোটামুটি আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা কিন্তু পুরো এই যে পদ্মা সেতুটা যে হলো এবং আজকে উদ্বোধন হতে যাচ্ছে, পুরো বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত যে বাংলাদেশ নিজেদের অর্থে এত বড় প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং জাফরুল্লাহ চৌধুরী উনি আমাদেরকে বলেছেন, স্পষ্টই বলেছেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় অর্জন। দ্বিতীয় অর্জন হলো পদ্মা সেতু, তারা দুজনেই বলেছেন। তবে জাফরুল্লাহ চৌধুরী একটি কথা বলেছেন যে বিএনপি চেয়ারপারসনকে যদি প্যারোলে মুক্তি দিয়ে এখানে ইনভাইট করা যেত, সেই বিষয়টা উনি উল্লেখ করেছিলেন। যাই হোক, আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো গেট সিল করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা থেকে হেলিকপ্টারে ফ্লাই করেছেন শুনেছি। এমনি সেতুর বাইরের চিত্রটা কেমন, ওই এলাকা কি আপনি সিদ্ধান্তে ভেবে আমি আসলে ঠিক শুনতে পাইনি। আপনি বলুন, যে আপনি বলুন। জি,
তো পদ্মা সেতু যেইভাবে নির্মিত হয়েছে বিশ্বব্যাংক এবং সাথে জাইকা, এডিবি, আইডিবি অর্থায়ন থেকে সরে যাওয়ার পর বাংলাদেশে এক ধরনের প্রেশারেই পড়েছিল, সেই জায়গা থেকে নিজেদের অর্থে এই এত বড় প্রজেক্ট বাস্তবায়নের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এককভাবেই নিয়েছিলেন। তো সেই এরপর আমরা ইতোমধ্যে জেনে গিয়েছি যে পদ্মা সেতুর যে কিছু আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকে যেই বিশেষত্ব রয়েছে সারা বিশ্বে কিন্তু সেগুলো অনন্য নজির স্থাপন করেছে ইতিমধ্যে। এবং আমি গতকালকে একটি নিউজে বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী অ্যামাজন, তারপরে কিন্তু পদ্মা, কিন্তু অ্যামাজনের উপর কোনো সেতু নেই। সেই ক্ষেত্রে বলা যে এটা নিশ্চিত যে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদীর ওপর সেতু বাংলাদেশ অর্থাৎ আমরাই নির্মাণ করেছি। নজরানা চৌধুরী, এই অর্জনগুলো যারা এই এত বড় অর্জনটাকে গণমাধ্যমের একটা বিশাল পদচারণা দেখতে পাচ্ছি সেখানে। জি 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 তো না, এই পদ্মা সেতুর আপনি পদ্মা সেতুর যে বিশেষত্ব, এই পুরো প্রক্রিয়ার যে এক ধরনের দোলাচলের মধ্যে ছিল, শুরু থেকেই আলোচনায় ছিল, এবং পদ্মা সেতুর জন্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে আকুতি, তাদের যে চাওয়া আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন ছিল যে তারা পদ্মাটা ফেরি না হয়ে সেতু দিয়ে পার হবেন, সেই এত বড় প্রজেক্ট যখন বাস্তবায়ন হয়েছে, বাংলাদেশ যখন তার সক্ষমতাকে প্রমাণ করতে পেরেছে, সেই জিনিসটা সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে এই পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু সমন্বয় করে, ইনকর্পোরেট করে সরকার কিন্তু কাজ করতে চাচ্ছে, যাতে এই পুরো বাংলাদেশের বাংলাদেশ যে এত বড় একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্বের দরবারে, সেটি বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই কিন্তু গণমাধ্যমকে এই কাজে ইনভলভ করা হয়েছে। এবং আমি কয়েকটি বিদেশি গণমাধ্যমকেও দেখেছি, তারা কিন্তু এখানে আছেন। কর্মসূচিটা আমাদেরকে একটু জানান নজরানা, কি কর্মসূচি আছে? মানে আমরা মোটামুটি জানি, কি আপনি একটু বিস্তারিত যদি একটু বলেন, প্রধানমন্ত্রী কখন আসবেন এবং এসে কি করবেন? হ্যাঁ, ঠিক জি, প্রধানমন্ত্রী সেখানে ঠিক 10টায় এখানে আসার কথা রয়েছে, এবং এই সুধী সমাবেশে উনি বক্তৃতা রাখবেন এবং সাথে আরও 2-1 বক্তব্য রাখবেন। তো এই প্রোগ্রামটা ঠিক 1 ঘন্টা সময়ব্যাপী চলবে। 11টার সময় প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর এখানে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করার কথা রয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি স্মারক নোট 100 টাকার একটি পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 100 টাকার একটি স্মারক ব্যাংক নোট উন্মোচন করা হয়েছে। সেটি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর 11টার সময় প্রধানমন্ত্রী এখান থেকে, প্যান্ডেল থেকে বের হয়ে ঠিক 100 মিটার সামনেই টোল প্লাজা, সেখানে টোল প্রদান করবেন, এবং টোল দিয়ে এর থেকে 1.5 কিলোমিটার সামনে ঠিক সেতুটা যেখানে শুরু হয়েছে সেখানে ফলক উন্মোচন করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপর প্রধানমন্ত্রী কিন্তু গাড়ি করে জাজিরা প্রান্তে যাবেন পদ্মা সেতুর উপর দিয়ে, সেখানে আরেকটি ফলক উন্মোচন করার কথা রয়েছে। তারপর জাজিরা প্রান্তে একটি রাজনৈতিক জনসভা রয়েছে, সেখানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন। এই হলো আজকের কর্মসূচি। আর বিকেলে এখানে মাওয়া প্রান্তে আতশবাজির একটি পরিকল্পনা রয়েছে সেতু বিভাগের পক্ষ থেকে, এবং সন্ধ্যায় কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছে এই প্রান্তে, মাওয়া প্রান্তে। জয় ভাই। জি, ধন্যবাদ নজরান চৌধুরী, আপনি খবর কভার করছেন। আরও আপনার কাছে তথ্য পাবো, আবার ফিরবো আপনার কাছে বিস্তারিত পরবর্তীতে জানার জন্য। এই পর্যন্ত আপাতত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাজিরা প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী, বেশ কয়েকজন সহকর্মী আছেন, আলাপ করব, তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব সেখানকার পরিবেশ জানবার জন্য। কিন্তু মোর্শেদ ভাই দেখছেন অতিথিদেরকে দেখা যাচ্ছে, এই যে সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমরা সব এমবেসির মানুষজনকে দেখতে পাচ্ছি। অর্থাৎ একটুখানি আমি সাধারণ মানুষ হিসাবে চিন্তা করতে চাই, বিশ্বের কয়টি ব্রিজের বেলায় এই ধরনের ঘটনা ঘটেছে?
কয়টি ব্রিজ সম্পর্কে দেশ বিদেশের মানুষ এত আগ্রহ প্রকাশ করেছে। এবং জাফরুল্লাহ সাহেব একটি কথা সুন্দর বলেছে, কিন্তু আমি ওর সাথে একটু যোগ করতে চাই। উনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পরে এটি দ্বিতীয় আরেকটি বিরাট বাংলাদেশের জন্য বৈশিষ্ট্য। আমি কিন্তু এর সাথে আরেকটি কথা বলতে চাই সবার কাছে। আরেকটি বিরাট ঘটনা ঘটে গেছে। স্বাধীনতার সময় বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট। বাংলাদেশের কৃষক 7 কোটি লোককে খাদ্য দিতে পারে নাই। পরাধীন বাংলাদেশে এই কৃষকরা বাংলাদেশের 7 কোটি লোককে খাদ্য দিতে পারে নাই। দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে বলা হয়েছিল বটমলেস বাস্কেট, যেটা বাংলাদেশের প্রতিটি মানুষ নিজেরাই জানতো যে হ্যাঁ এই কথাটি সত্যি। কিন্তু আজকে 50 বছর পরে যখন আমি তাকাই, আমি দেখতে পাই যে এক অপূর্ব ঘটনা ঘটে গেছে। বাংলাদেশের জনগণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে, 16 কোটি হয়েছে। জমি প্রায় অর্ধেক হয়ে গেছে। বাংলাদেশের কৃষক খাদ্যে স্বয়ংসম্পূর্ণই শুধু হয় নাই, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খাদ্য সম্ভার এক্সপোর্ট করছে। এটি কত বড় স্বাধীনতা, আমাদের যে স্বপ্নের দুয়ার কতভাবে খুলে দিয়েছে। এই 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের প্রাপ্তি, কৃষকদের এই এত বড় রিভলিউশন, এবং আজকে বাংলাদেশের তৃতীয় আরেকটি প্রাপ্তি, বিরাট প্রাপ্তি, এই সেতু। এই সেতুর সম্পর্কে যখনই আলাপের আসবো, সেতুটি কী এমন বিশেষ বৈশিষ্ট্য আছে। একটু আগেই আপনার রিপোর্টার সুন্দরভাবে বলল যে আমাজন নদী এবং পদ্মা নদী দুটিই হলো মোটামুটি সমান খরস্রোতা, কিন্তু আমাজন নদীতে কোনো সেতু নাই। এখন আমার জানা মতে, আমি মেবি রং, আমাজন নদীর উপরে যদি সেতু বানাতে যাই, একটি মজার জিনিস আমরা পাবো। এই নদীগুলির নিচে রক ফাউন্ডেশন পাবো, রক বটম পাবো, কম্প্যাক্ট সয়েল পাবো। কারণ ওগুলি হলো পাহাড়ি এলাকা থেকে আস্তে আস্তে নেমে আসছে। আর বাংলাদেশের এই নদীটি হয়েছে, বাংলাদেশ পুরাটাই তৈরি হয়েছে সমুদ্রের ভিতরে পলি জমতে জমতে। কারণ এখানে রকের অস্তিত্ব থাকা, নুড়ি পাথর সিলেট এলাকায় কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু বাকি কোথাও পাওয়া যায় না। এইটাই হলো বাংলাদেশের। এর মধ্যে কত নিচে যে আমি ওই কথাতে আসবো। আমাকে পাইলই করতে হয়েছে 360 ফিট, 360 ফিট পাইল। এবং আমার পানির হাইট যদি বলি, নদীর পানির হাইট, সেটা হচ্ছে প্রায় 13 তলা একটা ভবন এই পানিতে ডুবে যায়। আবার এই 13 তলা ভবনের নিচে আমাকে প্রায় আপনার এখানে 21 তলা ভবন পর্যন্ত শুধুমাত্র বালি রয়েছে। অর্থাৎ 13 তলার পরে 21 তলা পর্যন্ত আপনার বালি রয়েছে। এই বালির বৈশিষ্ট্যটাই এই যে একটু আগে আপনার রিপোর্টার বলল যে ডিজাইনে পরিবর্তন করতে হয়েছে। সেই পরিবর্তন ভুল না, পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কারণ পৃথিবীর ইতিহাসে এই বালির নিচে যে বালি 60 ফিট পর্যন্ত, 60 ফিট পর্যন্ত বালি যখন তখন সরে যেতে পারে, এই ইতিহাসও কোনো বইতে লেখা নাই, কোনো তথ্য নাই। আমরা এর ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এর মানে এক্সেলেন্স সম্পর্কে আরও জানবো আপনার কাছ থেকে। আপনি সব কিছুই আপনার জানা। এখানে আমরা প্রধানমন্ত্রী যাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই যাচ্ছেন, আর সব আলোচনা কিন্তু ঘিরে ওনাকে এখানে আনা হচ্ছে। কারণ ওনার একটা যে জেদের কথা বললেন, যে সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সে কারণেই ওনার কথা বারবার আসছে। যে অনেকগুলো 42টা স্প্যান হয়েছে কিন্তু, বা পিলার হয়েছে, কিন্তু সবচেয়ে বড় পিলার ওনাকে বর্ণনা করা হচ্ছে। আমরা ওনার উপরে একটা স্টোরি করা হয়েছে, একটু দেখব ওনার মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করে 2011 সালের 11 এপ্রিল। কিন্তু এর মাত্র 6 মাসের মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে সেই চুক্তি বাতিল করে সংস্থাটি। এরপর বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের অর্থায়ন ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালালেও বিশ্বব্যাংক আর এই প্রকল্পে অর্থায়ন করতে রাজি হয়নি। এরই ফলশ্রুতিতে 2012 সালের 8 জুলাই সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 750 মিলিয়ন মার্কিন ডলারের একটা সভরেন বন্ড আমরা ইস্যু করে দেব। তাতে আমাদের বহু টাকা উঠে আসবে। আমরা আমাদের বিভিন্ন আমদানি শুল্কের উপর এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সারচার্জ বসাতে পারি, ঠিক যেভাবে আমরা
যমুনা ব্রিজের সময় করেছিলাম, এবং দেশের অভ্যন্তরেও আমরা বন্ড ছাড়তে পারি, তাতেও আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। এর পরদিনই প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সর্বাত্মক সমর্থন দেয় মন্ত্রিসভা। তুলে ধরা হয় দেশীয় অর্থায়নের বৃহত্তম এই প্রকল্পের কর্মপরিকল্পনা। ওয়ার্ল্ড ব্যাংক যদি নিজের ভুল বুঝতে পেরে তারা যদি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, মোস্ট ওয়েলকাম। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই মুহূর্তে সরকার ওয়ার্ল্ড ব্যাংককে কোনো রকম অনুরোধ জ্ঞাপন করবে না। কারণ সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সরকারের এখানে কোনো ত্রুটি নাই, বরং ওয়ার্ল্ড ব্যাংক এখানে অন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য নানামুখী তৎপরতার প্রেক্ষিতে 2013 সালের জুন মাসে চূড়ান্ত দরপত্র আহ্বান করে সেতু বিভাগ। একমাত্র দরদাতা হিসেবে সেতু নির্মাণের দায়িত্ব পায় মেজর চায়না ব্রিজ নামের চীনা একটি প্রতিষ্ঠান। ঠিক 1 বছর পর তাদের সাথে চুক্তি স্বাক্ষর করে সেতু বিভাগ। সেতুর দুই পারের সংযোগ সড়ক, টোল প্লাজা নির্মাণ সহ অন্যান্য কাজ চলতে থাকে পূর্ণ গতিতে। 2015 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকৌশলগত নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে মোট 30,193 কোটি টাকার এই সেতু প্রকল্পের কাজ অবশেষে শেষ হয়েছে। পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষায় আছে 25 জুন উদ্বোধনের জন্য। দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সব সংশয় পাশ কাটিয়ে প্রবল আত্মবিশ্বাসে এই স্বপ্ন বিনির্মাণের মূল স্থপতি হয়ে উঠেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বাধাও ছিল জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে, সেটা মোকাবেলা করেই কিন্তু নিজের সিদ্ধান্ত নিয়ে বলেছি যে আমরা নিজেদের টাকায় এই সেতু করব, অর্থাৎ বাংলাদেশ পারে, কারো কাছে হাত পেতে না, কারো কাছে ভিক্ষা চেয়ে না। কয়েক দফায় ব্যয় বৃদ্ধি, বাস্তবায়নে বিলম্বের মতো কিছু বিষয়ের সমালোচনাকে অতিক্রম করে পদ্মা সেতু বাংলাদেশের আত্মবিশ্বাস আর চ্যালেঞ্জ জয়ের গৌরবগাথা হয়ে থাকবে যুগ যুগান্তর। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জি মৌসুম ভাই, সেই মাহেন্দ্র সময়, মাহেন্দ্র সকাল, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উঠেছেন বলেছে, কিছুক্ষণের মধ্যে উনি নাকি নামবেন। সুধী সমাবেশ, তারা এখানে অপেক্ষা করছেন, সেখানে উনি যাবেন, বক্তব্য রাখবেন, তারপরে 100 মিটার দূরে টোল দিবেন, টোল দিয়ে সেতু পার হবেন, পার হয়ে এটা উন্মুক্ত হবে। আমরা আরও অনেক কিছু আলাপ করব আপনার সঙ্গে, এই আয়োজনে আমরা থাকব দর্শকদের সঙ্গে নিয়ে, কিন্তু একটা ছোট বিরতি নিব। বিরতি নিয়ে আবারও আমরা সরাসরি প্রধানমন্ত্রী যখন উদ্বোধনী কার্যক্রম শুরু করবেন, বক্তব্য রাখবেন, আমরা সেখানে ফিরে আসবো। কথার শেষ লাইনে আমি একটু অ্যাড করব। আপনি যখন এই কথাগুলি বলছেন, ঠিক সেই মুহূর্তে, যেহেতু মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বরের দিকে আমি ঢাকায় ছিলাম, ঠিক আমার মনে হচ্ছে রমনাতে সারেন্ডার করা হবে, সেই দৃশ্যটি যেরকম আমাদেরকে নাড়া দিচ্ছিল, ঠিক আজকে প্রধানমন্ত্রী এই সেতুটি উদ্বোধন করতে আসছেন, আমার চোখের সামনে যেন দুটি এক জায়গায় আমি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পাকিস্তান সোলজাররা আমাদের কাছে সারেন্ডার করছে, আরেকটি বিশ্বের নন্দিত একটি সেতুর উদ্বোধন করতে যাচ্ছে সেই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটিতে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করতে যাচ্ছেন। সেখানে সুধী সমাবেশে বিশাল প্যান্ডেলে অতিথিরা জড়ো হয়েছেন। আমরা প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দেবেন, বক্তব্য রাখবেন, সেটি সরাসরি আপনাদেরকে দেখাবো। স্টুডিওতে আমাদের অতিথি রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, তার সঙ্গে আলোচনা করছি। আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্তে, মাওয়াতে, জাজিরাতে, স্টুডিওতে তারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং সেখানকার সর্বশেষ খবর আপনাদের জানাচ্ছেন। বাংলাদেশের দীর্ঘতম সেতু এখন পদ্মা সেতু। নানা কারণে এই সেতুটি বৈশিষ্ট্যপূর্ণ হয়ে উঠেছে। এই সেতু বঙ্গবন্ধু যমুনা সেতু পেছনে ফেলে 9.83 কিলোমিটার দীর্ঘ যে এই সেতুর উপরে যে সড়ক পথ এবং নিচে থাকছে রেলপথ, প্রমত্তা পদ্মার উপরে নির্মিত এই একটি আধুনিক ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সের বিরল দৃষ্টান্ত হিসেবে এই সেতুটি বিশ্বের কাছে একটি রেকর্ড হিসেবে এখন আবির্ভূত হয়েছে। কারণ অনেক সেতু আছে, দীর্ঘ সেতু আছে, লম্বা সেতু, নান্দনিকভাবে অনেক সেতু নির্মিত হয়েছে সারা বিশ্বে, কিন্তু স্রোতস্বিনী একটি নদীতে এ ধরনের একটি বিরূপ অবস্থার মধ্যে সেতু নির্মাণ সত্যি একটি বিরল রেকর্ড। আমার সহকর্মী এস এম আতিক
এই সেতুটির ইঞ্জিনিয়ারিং দিক থেকে শুরু করে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি আতিককে আমন্ত্রণ জানাচ্ছি। আতিক, আপনি একটু যদি তুলে ধরেন আমাদের এই সেতু সম্পর্কে তথ্যগুলো জানিয়ে আমাদের একটু সমৃদ্ধ করবেন। ধন্যবাদ জহির ভাই। আসলে আমি যেহেতু ফিল্ডে গিয়ে দেখেছি সেতু নির্মাণ কাজ এবং মানে প্রধান কাজ সেতু তৈরি সহ যে আশেপাশে যে বিশাল কর্মযজ্ঞ দেখেছি, তাতে আসলে প্রতিটি মুহূর্তে আসলে বিস্মিত হয়েছে যে কিভাবে আসলে এই নদীর উপরে, বিশেষ করে বর্ষার সময় যখন গিয়েছি, এর যে গতি প্রকৃতি আমি দেখেছি, তাতে আসলে সত্যি বিষয় জেগেছে যে কিভাবে আসলে এই নদীর উপরে এত শক্তিশালী একটা সেতু তৈরি করা সম্ভব হলো। আপনাকে যদি এর পেছনের কারিগরদের কথা যদি উল্লেখ করতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন যে এটি কিন্তু তৈরি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ। তবে এর পেছনের মানুষগুলো যারা নেপথ্য থেকে অবদান রেখেছেন তাদের কয়েকজনের কথা উল্লেখ করতে চাই। এই সেতুর বিশদ নকশা কিন্তু হয়েছে হংকংয়ে এবং ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম এই সেতুর ডিজাইনটি করেছেন। তিনি কিন্তু স্পেনের সেতু তৈরির নকশা প্রণয়নে বিশেষজ্ঞ। আর এই সেতুর সার্বিক তদারকির নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের নাগরিক রবার্ট জন এভস। এবং আপনাদের জানিয়ে রাখি যে শফিকুল ইসলাম, যিনি এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত পিডি হিসেবে দায়িত্বরত আছেন। 20টি দেশের 50 জন ইঞ্জিনিয়ার এবং কয়েক হাজার কর্মী কিন্তু এই পদ্মা সেতুর সাথে যুক্ত রয়েছেন। এবং আপনি যেটি একটু বলছিলেন, যে মোর্শেদ ভাই বলছিলেন যে সবচেয়ে অন্যতম বড় চ্যালেঞ্জ যে নদী শাসন, সেই নদী শাসনের যিনি ডিজাইন করেছেন তিনি হচ্ছেন কানাডার নাগরিক ব্রুস ওয়ালেস। তো আমি বিভিন্ন জনের সাথে যখন এক্সপার্টের সাথে কথা বলেছি তখন তারা কিন্তু বলেছেন যে কতটা কঠিন ছিল আসলে এই পদ্মা নদীতে সেতু তৈরি করা। বিশেষভাবে উল্লেখ করতে চাই জামিলুর রেজা চৌধুরী স্যারকে, যিনি ছিলেন কারিগরি কমিটি, মানে বিশেষ করে পদ্মা সেতু প্যানেল অফ এক্সপার্ট যে কমিটি রয়েছে তার প্রধান। তিনি মারা যাওয়ার পরে শামীম জাহান বসুনিয়া স্যার এটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো কিছু তথ্য আপনাকে উল্লেখ করতে চাই যে মোবাশ্বের ভাই একটু আগে বলেছেন যে আসলে পদ্মা সেতুর যে পদ্মা নদীর যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য, নদীর তলদেশের যে বৈশিষ্ট্য, তাতে কিন্তু প্রতি মুহূর্তেই বেগ পেতে হয়েছে। বিশেষ করে স্প্যানের কথা, মানে পাইলের কথা যেটা আসে, যে সবচেয়ে গভীরতম পাইল বিশ্বের মধ্যে, যেটা বিশ্ব রেকর্ডধারী এখন পদ্মার দখলে, 122 মিটার গভীরে পাইল বসানো হয়েছে। এটার কেন প্রয়োজন হয়েছে? কারণ যমুনা নদীতে আমরা দেখেছি যে 80 মিটার গভীরে যাওয়ার পরে মাটির শক্ত লেয়ার পাওয়া গেছে, কিন্তু পদ্মা নদীতে 150 মিটার 250 মিটার যাওয়ার পরেও কোনো হার্ড লেয়ারের অস্তিত্ব পাওয়া যায়নি। সবই হচ্ছে পলি মাটি বা নরম মাটির স্তর। সে কারণে ডিজাইন যখন আর কি যে মানে কয়েকটা পেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে যখন এই নকশার জটিলতা দেখা দিল, তখন জামিলুর রেজা স্যারের নেতৃত্বে কিন্তু কমিটি বসে এই নকশাটি সংশোধন করতে হয়েছে। এবং এখানে মানে অনেকগুলো বিকল্প চিন্তা করা হয়েছিল। তার মধ্যে যেটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক পেয়ারের 6টি পাইল ছিল, সেখানে একটি এক্সট্রা পাইল দিয়ে গ্রাউটিং করে, মানে অস্ট্রেলিয়া থেকে আনা অতি সূক্ষ্ম সিমেন্ট ওই জায়গাটি একটু শক্ত করে একটা এক্সট্রা পাইল বসিয়ে, অর্থাৎ 7টি পাইল বসিয়ে ওইসব পেয়ার, যেসব পেয়ারের নকশা জটিলতা দেখা দিয়েছিল সেই সব পেয়ারকে একটা শক্তিশালী মানে ভিত্তি দাঁড় করানো হয়েছে। এখানে যে জটিলতা হয়েছে সেটা অনেকেই হয়তো জানেন না। সেটি হচ্ছে যে প্ল্যানিং করা ছিল একভাবে, কিন্তু এক্সিকিউশন করতে যে যখন জটিলতা দেখা দিল, তখন যেটা হয়েছে যে মোহাম্মদ ভাই একটু বলছিলেন যে প্রত্যেকটা পেয়ারের উপর যে স্প্যান বসানো হয়েছে, স্প্যান কিন্তু আলাদা আলাদা ডিজাইনের। অর্থাৎ 37-38 নাম্বার পেয়ারে যে স্প্যানটি বসানো হয়েছে সেটি কিন্তু আপনি চাইলে 18-19 পেয়ারে বসাতে পারবেন না। কারণ হচ্ছে যে যেহেতু এস আকৃতির, সুতরাং প্রত্যেকটি স্প্যানটাকে ওই নির্দিষ্ট পেয়ারের মাঝখানেই বসাতে হবে। যখন নকশা জটিলতায় এই কাজটি পিছিয়ে গেল, তো তখন যেটা হয়েছে যে আপনার আগের প্ল্যান অনুযায়ী আপনি স্প্যান কিন্তু তৈরি করে নিয়ে এসছেন, কিন্তু আপনি বসাতে পারছেন না। এর মধ্যে মানে প্ল্যানিং ছিল যে 3টি স্প্যান বসাবে, যে সময়টা লাগবে এর মধ্যে আরও 3টি স্প্যান তৈরি হয়ে যাবে, ওই 3টি স্প্যান এনে বসাবে। কিন্তু যখন কাজটি পিছিয়ে গেল, তখন এই যে ভারী 3200 টনের যে একটি স্প্যান, এই স্প্যান রাখবে কোথায়? এর জন্য আবার আলাদা করে জায়গা তৈরি করতে হয়েছে। এবং সেই জায়গাটাকে এমন একটা মানে মাটির উপর যে রাখবেন তার কোনো উপায় নেই। এত ওজনদার জিনিসকে পিলার করে সেই মতো ভিত্তি দিয়ে সেটাকে রাখতে হয়েছে, যেটি কিন্তু ব্যয়টাকে অনেক বাড়িয়ে দিয়েছে। আবার আরেকটি চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে যখন নদী ভাঙনে অনেক ইকুইপমেন্ট ভেসে গেল, তখন সেটি কিন্তু আবার নতুন করে অর্ডার করতে হয়েছে। এবং দেখা গেছে যে কিছু কিছু ইকুইপমেন্ট খুবই জরুরি, কিন্তু খুবই অল্প পরিমাণে লাগছে। তো সেই অল্প পরিমাণের অর্ডারটা তারা নিবে কি না, বা তারা এখানে এসে সেটা কাজটা করবে কি না, এইটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক জটিলতা ছিল।
আরেকটা বিষয় যেখানে আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হচ্ছে, এটা সঠিক, তবে এটা কিন্তু একটা আন্তর্জাতিক দরপত্র ছিল এবং ঠিকাদারকে কিন্তু বিল দেওয়া হবে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রায় অর্থাৎ ডলারে। তো এত ফরেন কারেন্সি বাংলাদেশ কোত্থেকে পাবে, এটাও কিন্তু একটা জটিলতা ছিল। যাই হোক, সব প্রতিকূলতা পার হয়ে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত মাহিন্দ্রা খনে কিছুক্ষণ উপস্থিত হয়েছি। তো আরো অনেক কিছু বিষয় আছে যে পরবর্তীতে সুযোগ পাই নিশ্চয়ই বলবো। আপনি খুব সুন্দর করে আপনি এর কারিগরি দিক সম্পর্কে আপনি সুন্দর করে বলেছেন, এবং আমরা সাদা চোখে যা দেখি এর বাইরেও এটি সেতু নির্মাণের সঙ্গে আরও যারা জড়িত তাদের কথাও আপনি তুলে এনেছেন। নিশ্চয়ই তাদের প্রতিও অকুণ্ঠ শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা যে তারা এই কঠিন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। জামিলুর রেজা চৌধুরী স্যারের কথা বলেছেন, আমাদের কারিগরি কমিটির প্রধান। আমি একটু অন্য যারা এটার সঙ্গে যুক্ত আছেন সেই প্যানেলে তাদের নামটাও একটু বলে আপনার কাছে যাব। প্রফেসর লেট জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে প্রফেসর শামীম এস জেড বসুনিয়া, প্রফেসর তিনি চেয়ারম্যান প্রফেসর এমেরিটাস ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, বর্তমানে ফর্মার ফ্যাকাল্টি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। প্রফেসর ডক্টর আইনুন নিশাত মেম্বার, রিভার ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন। প্রফেসর ডক্টর এম শফিউল্লাহ, তিনিও মেম্বার জিও টেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ছিলেন। তারপরে আপনার প্রফেসর ডক্টর এম ফিরোজ আহমেদ, তিনি মেম্বার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ছিলেন। এবং এরপরে আরেকজন ইঞ্জিনিয়ার তিনি প্রয়াত হয়েছেন, লেট প্রফেসর ডক্টর আলমগীর মুজিবুল হক, তিনি মেম্বার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। শফিউল্লাহ সাহেবও ইন্তেকাল করেছেন। হ্যাঁ, উনিও ইন্তেকাল করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রফেসর জামিলুর রেজা চৌধুরী স্যারের উপরে একটি প্রোফাইল স্টোরি আমার সহকর্মী রোকন করেছিলেন, সেটা যদি একটু দেখে আসতে পারি। এক্সেলেন্ট। পদ্মা সেতুর নির্মাণ কাজের সাথে সরাসরি যুক্ত আছেন 20টি দেশের মানুষ। তাদের নিয়ে গঠন করা হয়েছিল বেশ কয়েকটি কমিটি। এই কমিটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 11 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে আছেন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও নেদারল্যান্ডসের 1 জন করে বিশেষজ্ঞ, জাপানের আছেন 2 জন আর বাংলাদেশের 6 জন বিশেষজ্ঞ। এই কমিটিতে থাকা দেশি বিদেশি বিশেষজ্ঞরা যে কোনো কারিগরি সমস্যার সমাধানের বিষয়ে চূড়ান্ত মতামত দিতে পারেন। আর আমৃত্যু সেই কমিটির প্রধান ছিলেন দেশ সেরা প্রকৌশলীদের একজন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। করোনা মহামারী দেশে প্রভাব বিস্তারের শুরুর দিকেই 2020 সালের 28 এপ্রিল মারা যান তিনি। তার ঠিক 2 মাস আগে এনটিভির সাথে কথা বলেছিলেন পদ্মা সেতু নির্মাণের তখনকার বাস্তবতা, চ্যালেঞ্জ সহ নানান বিষয়ে। এটাই একটা বড় চ্যালেঞ্জ, যেটা যে এই পদ্মা নদীকে এই সেতুর যাতে জাঞ্জিরা আর মাওয়ার মাঝখান দিয়ে যে চ্যানেল আছে, একাধিক চ্যানেল থাকে, নিচে দিয়ে যাবে। 6টা পাইলের ডিজাইনেও কিছু প্রভিশন ছিল যে বাইরে এই প্রযুক্তিও এত মানে বড় স্কেলে কোথাও ব্যবহার হয় না। স্কিন গ্রাউটিং, এই কনস্ট্রাকশনের সময় বেশি লাগলো, ড্রাইভিংয়ের সময় বেশি লাগলো, যার জন্য ঠিকাদারকে আমরা কিছু এক্সট্রা সময় দিয়েছি। না হলে তো আমার অরিজিনাল কথা ছিল 4 বছরে, তার মানে 2018 ডিসেম্বরের দিকে শেষ হওয়ার কথা। তখনই বলেছিলেন পদ্মা সেতু চালু হলেও সময় লাগবে সংযুক্ত রেল লাইন নির্মাণে। তার মৃত্যুর 2 বছর পর ঠিকঠাকভাবেই মিলে গেছে এমন অনেক কথাই। পদ্মা সেতু এটা অর্থায়নে কোনো, আমার মনে হয় না যে সরকারের একটা কমিটমেন্ট, যেটা হয়তো দেরি হতে পারে রেল সংযোগ, এটার কাজ খুব ধীর গতিতে আগাচ্ছে, যেটা ঢাকা থেকে ওইদিকে ভাঙ্গা পর্যন্ত যাবে। এটা সেতু উদ্বোধন হয়তো হবে, কিন্তু এর উপর দিয়ে একদম ঢাকা থেকে ভাঙ্গা, এটা সময় লাগবে। পদ্মা সেতু নির্মাণে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর অবদান এতটাই ছিল যে সবশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার কথা বলেছিলেন আক্ষেপের সুরেই। আজকে জামিলুর রেজা সাহেব নেই, আমি তাকে শ্রদ্ধা জানাই। যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে এরকম বড় বড় মহারথী সরে গেল, কিন্তু তারা কিন্তু সরে যাননি। হয়তো আমি খুশি হতাম আজকে যদি জামিলুর রেজা সাহেব বেঁচে থাকতেন আর এই সেতুটা দেখে যেতে পারতেন। বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের এই সময়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনাব অবশ্যই আপনি জামিলুর রেজা চৌধুরী স্যারের কথা আপনি মনে এই যে আমি পদ্মার সেতু নিয়ে এত কথা বলি, আমি তো একজন স্থপতি, আমার এই ব্যাপারে এত তথ্য জানার কথা না। যে কোনো কারণেই হোক, আপনাদের টেলিভিশনে প্রায় কথা বলি, সেই জন্য অনেক তথ্য আমার ভান্ডারে রাখতে হয়। তো জামিলুর রেজা স্যারের আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। উনি এই সেতুর বাইরে অনেকগুলি
প্রকল্পের সাথে উনি জড়িত থাকেন অ্যাডভাইজার হিসাবে, এবং মোস্ট অফ দ্য এই আর্কিটেকচারাল কোনো কার্যক্রম থাকলে পারেই উনি ওইখানে আমাকেও ওই কমিটির একজন সদস্য করেন একদম, এবং প্রতিটি সভাতেই আমার মতামত জিজ্ঞেস করেন। এটি আমি ওনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আরেকটি হচ্ছে আমার বাড়ির অপোজিটেই উনি থাকা শুরু করেছিলেন। তো পদ্মা ব্রিজের যখন বিভিন্ন পত্র পত্রিকায় পদ্মা ব্রিজ হচ্ছে না, এই পরিবর্তন হচ্ছে, এই করা হচ্ছে, সাথে সাথে আমি স্যারের সাথে আলাপ করতাম, স্যার কী ঘটনা ঘটেছে। আমি প্রথম জানতে পারলাম ওনার মুখ থেকে শোনা যে মাটির নিচ থেকে 60 ফিট বালু হঠাৎ সরে যাচ্ছে। তো বিশ্বের কোথাও এই ঘটনা ঘটে না, আমরা তাহলে আগে থেকে এটার ক্যালকুলেশন কিভাবে করব। আমি পেয়ারগুলি বসাতে যে এগুলি ধরা পড়ছে, এই যে একটু আগে কি কঠিন। তো ফলে প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছু এসছে যে জিনিসটির অস্তিত্ব নাই। তো স্যারের কাছে আমি খুব কৃতজ্ঞ, এবং পদ্মা সেতু সম্পর্কে আমার আগ্রহ বাড়ানোর পিছনে স্যারের অবদান। আমরা মাও প্রান্তে আমাদের আর সহকর্মী শফিক শাহিন, তার আগের রিপোর্টটি আমরা দেখছিলাম। শফিক সেখানে সশরীরে উপস্থিত আছেন, কভার করছেন। শফিক যদি আমাকে শুনতে পারে, শফিক সেখানকার পরিবেশ পরিস্থিতি, সেখানকার উচ্ছ্বাস, চমৎকার। সেতুটি আপনি পেছনে রেখেছেন, অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। বলুন সেখানকার মানে পরিবেশ সম্পর্কে বলুন, মানুষের অনুভব সম্পর্কে আপনি কি দেখছেন সব কিছু মিলিয়ে? জহির, গতকাল থেকে আমি এই মাওয়া এলাকা অবস্থান করছি। আমি যেটি দেখছি যে মানুষের ভিতরে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস কাজ করছে। কারণ আমার পিছনে যে সেতুটি আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, দর্শকরা দেখতে পাচ্ছে, সেটি আসলে বাংলাদেশের সক্ষমতার একটি প্রতীক, বাংলাদেশের গর্বের প্রতীক, বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলার একটা প্রতীক। তো এই আর ক্ষণ গণনা মাত্র, আর কিছুক্ষণ পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মাওয়া প্রান্তে আসবেন, এবং তার একক সিদ্ধান্তে যে নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, এবং তারপরেই কিন্তু দুই প্রান্তের মানুষের যাতায়াতের জন্য এই পদ্মা সেতু খুলে দেওয়া হবে আগামীকাল ভোর 6টা থেকে। সেতু বিভাগ সেটি জানিয়েছে, এবং প্রধানমন্ত্রী আসবেন, উদ্বোধন করবেন, সেজন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সাধারণ জনগণের চলাচল সীমিত করা হয়েছে। তবে শুধু যারা আসবেন, যাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমস্ত আয়োজন সম্পন্ন করেছে, এবং ইতিমধ্যে সবাই সমাবেশ স্থলে চলে এসেছেন। এখন শুধু প্রধানমন্ত্রীর অপেক্ষা, তিনি আসলেই কিছুক্ষণের মধ্যেই এই পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সবাই অধীর আগ্রহে আছে। জহির, জি, শফিক শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকবেন, আবার ফিরবো আপনার কাছে, বারবারই হয়তো ফিরবার চেষ্টা করব যতক্ষণ আমরা সরাসরি এই আয়োজনে আছি। জনাব মুবাশশির হোসেন। হ্যাঁ, এই পদ্মা সেতু আমরা যে তথ্যগুলি একটু আগে দিলাম, তার সাথে আরেকটা জিনিস কিন্তু প্রচণ্ডভাবে বিবেচনায় নিতে হবে। বিশ্বের উন্নত দেশেরও আর্থকোয়েকের সময় তাদের ফ্লাইওভার, তাদের ব্রিজ, এগুলি কিন্তু ভেঙে পড়েছে। ওই অভিজ্ঞতার আলোকে এখানে কিন্তু এই ভূমিকম্প প্রবণ, বাংলাদেশ কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে, এবং পাশের নেপাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু আফগানিস্তানেও ভয়াবহ, হ্যাঁ ভয়াবহ হয়েছে, এবং বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে। সেটাকে বিবেচনায় নিয়ে 8 রেক্টার স্কেলের উপর বেস করে এটা নির্মাণ করা হয়েছে। এটাতে এর কাছাকাছি 8 রেক্টার স্কেলের যদি ভূমিকম্প হয়, সেইটা ধারণ করার ক্ষমতা এর ভিতরে রাখা হয়েছে। একই সাথে এই জিনিসগুলো বিবেচনায় নেওয়া হয়েছে, সর্বোচ্চ পানি উঠলে পারেও বাংলাদেশে যেসব জাহাজ চলাচল করে, লঞ্চ চলাচল করে, তার যেন উপরের সাথে গ্যাপ প্রয়োজনীয় থাকে, কোনো অসুবিধা হবে না। 1, 2 নম্বর হচ্ছে ভূমিকম্প এবং এই লঞ্চগুলি, বড় বড় ফেরিগুলি এর পিলারে যদি বাড়ি খায়, তাতেও আমার এই পিলারটি দাঁড়িয়ে থাকবে। এগুলি কিন্তু বিবেচনায় নিতে হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ এগুলি দেখি, এগুলি নিয়ে কিন্তু চিন্তা করি না, কিন্তু এগুলি সব কিছু এটা নির্মাণের সময় একেবারে চেক লিস্টের মতন করে কাজ করতে হয়। এটাই এখানে একটা বিরাট জিনিস। এবং
আমরা আরেকটা তথ্য যদি নেই, প্রায়ই মানুষজনের ভিতরে একটা কথা প্রায় বলা হচ্ছে যে এর চেয়ে বড় বড় ব্রিজ বানানো হয়েছে এর চেয়ে অনেক কম টাকায়। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই না কেন, আমাদের বাড়ির পাশে ভূপেন হাজারিকা সেতু প্রায় 10 কিলোমিটার লম্বা। সেই সেতুটি দোতলা না, 10 কিলোমিটার লম্বা। সেই সেতুটির যে এই কলামগুলি আছে পানিতে, তার এক একটির ওজন হচ্ছে 120 টন। আর আমাদের এটির এক একটির ওজন 50,000 টন। এইখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোথা থেকে কোথায় আছি। অধীর প্রতীক্ষায় আছে সকলেই, কখন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তিনি ইতোমধ্যেই মাওয়া প্রান্তে এবং সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবার জন্য তিনি উপস্থিত হয়েছেন। অতিথিরা সেখানে আছেন, সরাসরি অনুষ্ঠানটি আমরা দেখব। সেখানে তার পাশে রয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি, এখন কথা বলছেন, সেতুমন্ত্রী রয়েছেন, এই প্রকল্পের পরিচালক রয়েছেন এবং অন্যান্য অতিথিরা তো আছেনই, কূটনীতিকরা রয়েছেন, রাজনীতিকরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, সুশীল সমাজের সদস্যরা রয়েছেন। আমরা সরাসরি যাচ্ছি, বিটিভি থেকে আমরা এই ফিড পাচ্ছি এবং সেখানে আমরা দেখব। এবং একই সঙ্গে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন, তার কাছ থেকেও তার বিশ্লেষণ শুনবো, আমাদের সহকর্মীদের কাছ থেকেও তাদের আপডেট নিব। দুই প্রান্ত থেকেই যাচ্ছি বিটিভির সরাসরি আয়োজনে। দায়িত্বের গ্যারান্টি দিয়ে তৈরি হয়েছে এই সেতু। ব্রিজ ডিভিশন, ব্রিজ অথরিটি যেভাবে মেনটেন করবে, আমাদের সবাইকে এর সাথে সহযোগিতা করতে হবে, তাহলে ইনশাল্লাহ এটা 100 বছর এটা টিকানোর তেমন কোনো অসুবিধা হবে না। আমি আর বক্তৃতা দিতে চাই না, আমি কয়েকজনকে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে। এই প্রকল্পের প্রায় 5,000-এরও বেশি কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকবৃন্দ এখানে কাজ করেছেন। সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, কারণ যেভাবে তারা একাত্ম হয়ে একটা পরিবারের মতন কাজ করেছে সেটা সত্যিকারভাবে তাদের কাছে মাথা নত করার যোগ্য। তবে যেহেতু সবাইকে আমি পরিচয় করে দিতে পারবো না, আমি মাত্র কয়েকজনকে বলছি। প্রথমেই আমাদের প্রজেক্ট ডাইরেক্টর জনাব শফিকুল ইসলাম, আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন করতে। 2011 নভেম্বর আমি আর উনি একসাথেই জয়েন করেছি। যে ধীর স্থির এবং বিজ্ঞ পরামর্শ বা পদক্ষেপ উনি নিয়েছেন, তার একটা বড় ফল হলে পদ্মা সেতু। 2 নম্বরে কামরুজ্জামান, আমাদের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, আপনি কোথায় আছেন আমি জানি না। কামরুজ্জামান, মাননীয় প্রধানমন্ত্রী তার আরও 1 বছর আগে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা, কিন্তু পদ্মা উদ্বোধনের জন্য সেই তার জীবন ঝুঁকি নিয়ে 1 বছর ধরে সে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছে না এবং এই পদ্মা উদ্বোধন হওয়ার পরে সে করবে। আমরা গর্ব অনুভব করি কামরুজ্জামানের মতন এরকম সৎ এবং ডেডিকেটেড একজন লোক আমাদের সাথে ছিল। আব্দুল কাদের এবং রজব আলী, 2জন এক্সিয়েন্ট, সারাক্ষণ আমাদের সাথে ছিল। কনসাল্টিং টিমের যিনি প্রজেক্ট ম্যানেজার, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসেছেন, রবার্ট এইপস। উড ইউ কাইন্ডলি স্ট্যান্ড আপ? সে কনসাল্টিং টিমের প্রজেক্ট ম্যানেজার, যেমন দৃঢ়, যেমন শক্ত, তেমন ভেরি প্রিসাইজ তার ডিউটিতে। বিশেষ করে একটা সময় পদ্মা সেতু যখন এত কমপ্লেক্সিটিতে পড়ে গেল যে 6টা পাইল দিয়ে সলভ হচ্ছিল না, লোড ক্যারি করা যাচ্ছিল না, আমাদের অনেক কনসালটেন্ট আমরা কনসাল্ট করেছি, কিন্তু এই রবার্ট এইপস তখন 7 পাইল প্রপোজাল দিয়ে এবং সেটাকে এস্টাবলিশ করে আজকে এই প্রজেক্টটাকে দাঁড় করিয়েছে। তো আমরা আর সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসেছেন। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য দিবেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আমি সরি দ্যাট আই বিকেম এ লিটল বিট ইমোশনাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। আল্লাহ হাফিজ। পদ্মা সেতু, প্রমত্তা পদ্মার বুকে জাতির ঘুরে দাঁড়ানোর গৌরবের প্রতীক, আত্মনির্ভরতার এক অতুলনীয় নিদর্শন। কোনো রকমের চাপের কাছে নতি স্বীকার না করে অসীম সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করেছেন পদ্মা সেতু। এই সেতুর সাথে জড়িয়ে আছে কোটি প্রাণের আবেগ। The Podda Bridge is a symbol of nation's pride and glory, an unparalleled example of self-reliance.
with the indomitable courageous step of Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina. Amid all adversity, without bowing to any pressure, the mega Podda Bridge has turned from a dream into a reality today. Millions of souls are emotionally attached with this bridge. প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়েছেন, সেই ভাষণে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এর রাজনৈতিক প্রেক্ষাপট, যে সাফল্য, সেই বিষয়গুলো উনি বিস্তারিত বলেছেন। সবচেয়ে বড় বিষয়টি উনি তুলে ধরেছেন, সেটি আমি স্টুডিও অতিথি জনাব মুবাশির ভাই আপনার কাছ থেকে জানতে চাইব। উনি রাজনৈতিক যে দার্শনিক যে বিষয়গুলো এসেছে, এখানে নিশ্চয়ই তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কিছু মেসেজ উনি দিয়েছেন। আবার উনি এটাও বলেছেন যে এই আনন্দঘন দিনে কোনো ঘৃণা নয়, কোনো বিদ্বেষ নয়, তিনি শুভবুদ্ধির উদয় হবে এবং দেশের যে কোর ইস্যু, আসলে আমাদের রাজনীতির মধ্যে এটা কিন্তু একটা বড় একটা সংকট, কিন্তু বড় কোনো অর্জনের ক্ষেত্রে বা সবাই মিলে আমরা কিছু মৌলিক কিছু বিষয়ে কিন্তু আমরা একমত হতে পারি না কখনো। ধন্যবাদ। হ্যাঁ, উনি বলেছেন যারা এটার ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলেছেন, আমি আগেও এই কথা বলেছি, নেগেটিভ স্বাভাবিক মানুষ হিসাবে নেগেটিভ বলার ভিতরে কোনো দোষ নাই, কারণ যে জিনিসটি হওয়া সম্ভব কি সম্ভব না, এটির বিচক্ষণতার সাথে বিচার করার ক্ষমতা যাদের নাই বা না থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে পদ্মা সেতুর মতন এমন একটা সেতু যার দ্বিতীয় একটি অস্তিত্ব নাই, সেখানে সাধারণ জ্ঞানী ব্যক্তিদের পক্ষেও ক্যালকুলেশন করে এটাই বের করা সম্ভব যে এটি করা খুবই কঠিন, অসম্ভব প্রায়। কিন্তু তারপরেও বাংলাদেশের অনেক ব্যক্তি, যেটি উনি কয়েকবার জামিলুর রেজা এবং তার টিমকে উল্লেখ করে বলেছেন, তারা সব অবস্থাতেই আমার পাশে ছিলেন। এখন যারা ক্যালকুলেশনে চিন্তা করতে পারেন নাই যে দেশটি 9 মাসে, আপনাকে বারবার বলি, 9 মাসে যে দেশটি স্বাধীনতা অর্জন করতে পারে, বিশ্বের একটি মানুষ আমি খুঁজে বের করতে পারি নাই তারা কখনো বলেছে স্বাধীনতা কামীরাও বা তারা না, আমরা যারা ছিলাম আমরা কখনো বিশ্বাস করি নাই যে 9 মাসে আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারবো। তো তাহলে এই মানুষগুলি সাথে বাংলাদেশের মানুষের, সারা বিশ্বের মানুষের সাথে এখানে একটা ছোট্ট পার্থক্যের লাইন রয়ে গেছে। সেই পার্থক্যের লাইনটি যেরকম জামিলুর রেজা সাহেবদের টিম রিয়েলাইজ করতে পেরেছিলেন, প্রধানমন্ত্রীকে ছাড়েন নাই, এবং বঙ্গবন্ধুর মতন মানুষ দেশ স্বাধীন করার কথা 7ই মার্চ যেভাবে বলেছিলেন ইনডাইরেক্টলি, ঠিক একইভাবে, এবং স্বাধীন হয়েছে, উনি রাষ্ট্রপতি হিসাবে দেশে এসছেন, ঠিক একইভাবে তার কন্যা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে চ্যালেঞ্জটি নিয়েছেন, জেদটি আরও বৃদ্ধি করেছে বিশ্বব্যাংক প্রত্যাখ্যান করার জন্য, বিশ্বের আরও ব্যাংক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানরা প্রত্যাখ্যান করার জন্য। সেখানে ওনার আস্থা ছিল বাংলাদেশের মানুষের প্রতি। 7 কোটি মানুষের দেশ, তারা এই অর্থ আয়ের ভিতরে বা অর্থ যোগানদার হিসাবে এই মানুষগুলির প্রতিটি মানুষের উপরে নিয়ে আস্থা রেখেছিলেন, এবং যোগান তো হয়েছে, এবং বাংলাদেশের অর্থ থেকেই যোগান হয়েছে, যদিও আমার ব্যাংকে এই টাকাটি ছিল না, কিন্তু এই আস্থাটা বিরাট একটা জিনিস। বসু ভাই, এখানে উনি বলেছেন যে আমাদের অর্থনীতি গতিশীল আছে, চলমান আছে, প্যান্ডেমিক মোকাবেলা করা হয়েছে, ইউক্রেন যুদ্ধের যে ধকল সেটিও আছে, তা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি চলমান এবং গতিশীল আছে সেটি বলছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বিশ্ব অর্থনীতি আসলেই তো একটা চাপের মুখে আছে, এবং আমরা আমাদের প্রতিবেশী দেশের কয়েকটি দেশে দেখেছি, বিশেষ করে শ্রীলঙ্কার কথা তো দেখেছি, পাকিস্তানেরও ইকোনমিক কন্ডিশন অতটা হেলদি না, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু এই মেগা প্রজেক্টগুলো অর্থনীতি বিরাট অবদান রাখবে এরকমই প্রত্যাশা। আপনার কি মনে হয় যে অর্থনীতিটা আসলে কিভাবে কন্ট্রিবিউট করবে? দেখেন, যেরকম এই ব্রিজটি নিয়ে যদি আমরা চিন্তা করি, এই ব্রিজটি যদি বৈদেশিক অর্থে নির্মিত হতো তাহলে কিন্তু আমাদের বলে রাখি, প্রধানমন্ত্রী কিন্তু এখন সেতুর টোল প্লাজা হয়ে তার সেতু উদ্বোধনের দিকে যাচ্ছেন আর কি, সেটাও আমরা সরাসরি সেই অনুষ্ঠানের দিকে আছি আমরা। হ্যাঁ, তো ওই যে আমি যে কথাটা বলছিলাম যে এই ব্রিজটি হওয়ার কারণে যে অর্থ ব্যয় হয়েছে, এই অর্থ আমার বাড়ির টাকায় হয়েছে, আমাদের পকেটের টাকায় খরচ হয়েছে, আমাদেরই টাকা, জনগণের টাকা। এখন আপনি চিন্তা করেন, এই টাকাটি যদি আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যাংক, বিশ্বের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে যদি আমরা এই কাজটি করতাম, যেটা করার প্রচেষ্টায় আমরা স্বাভাবিকভাবে চালিয়েছিলাম, তাহলে কিন্তু আজকে করোনার কথা কিন্তু যখন এটা লোন নেওয়া হয়েছে, আবেদন করা হয়েছিল এবং স্বীকৃতি আমরা পেয়েছিলাম, তখনকার হিসাবে
এবং 2 বছর করোনায় যে সারা বিশ্বে দুর্ঘটনাগুলি ঘটে গেল, সেখানে কিন্তু আজকে এটি একটি মাথা ভারী বোঝা হিসাবে আমাদের থাকতো। প্রকৃতি, সৃষ্টিকর্তা এবং বাংলাদেশের মানুষের অসম সাহসিকতা এই ঋণের হাত থেকে কিন্তু বাংলাদেশকে উদ্ধার করেছে। এই কথাটি কিন্তু বিবেচনায় নিতে হবে। আপনি শ্রীলঙ্কার কথা যেটা বললেন, তারা কিন্তু ঋণ নেই করেছিল। কোথায় ঋণটি ব্যবহার করেছে? বিদেশের পর্যটকরা আসবে, 2 বছরে একজনও পর্যটক আসে নাই। তাহলে আবার এয়ারপোর্ট এগুলি যদি আপনি চিন্তা করেন, আমি তো ওই জন্য শুরুতে আপনাকে বললাম উই মাস্ট কংগ্রেচুলেট বিশ্ব ব্যাংক। যেমন আমি ইয়াহিয়া খান এবং আপনার ভুট্টোকে কংগ্রেচুলেট করি মাননীয় বঙ্গবন্ধুকে তারা স্বীকৃতি না দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা অনেক দ্রুত গতিতে হয়েছে। ঠিক একইভাবে বিশ্বব্যাংক প্রত্যাখ্যান করার জন্য আমরা এই ব্রিজটি যে করেছি, আজকে আমাকে বিশ্বব্যাংকে এই ঋণের টাকা পরিশোধ করা শুরু করতে হতো, আমাকে শুরু করতে হবে না। এবং একই সাথে আপনাকে একটা কথা বলি, অলরেডি এই ব্রিজটি তৈরি করার সময় থেকেই আমরা কিন্তু অর্থ আয় করা শুরু করেছি, অর্থাৎ আমার ট্রেজারি টাকা আয় করা শুরু করেছে। এখানে যে সিমেন্ট, বাংলাদেশ থেকে সিমেন্ট নেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে রড নেওয়া হয়েছে, বাংলাদেশের অজস্র শ্রমিক এখানে কাজ করেছে, তাদের কাছ থেকে ভ্যাট, তাদের কাছ থেকে ট্যাক্স, এগুলি কিন্তু অলরেডি এই গত কয়েক বছরে আমাদের বাংলাদেশ ব্যাংকে বা অর্থ মন্ত্রণালয়ে জমা হওয়া শুরু হয়েছে। অর্থাৎ ব্রিজ শেষ হওয়ার আগেই ব্রিজের ব্যয় করা অর্থের আয়, এবং বলা হচ্ছে যে 18 বছরের মধ্যেই এই ব্রিজের অর্থ উঠে আসবে। কিন্তু হিসাব করা হয়েছে প্রায় 20-এর ঊর্ধ্বে, 30-এর কাছাকাছি হিসাব করেই কাজ করা হয়েছে। এটা তো হবে তাই। আর বড় জিনিস, এই ব্রিজের টাকা উদ্ধার করাটা বড় জিনিস না তো। ব্রিজের কারণে বাংলাদেশের মানুষের আয় কিভাবে বৃদ্ধি পাবে, দুপাশের মানুষের অবস্থা কোন জায়গায় পৌঁছাবে, এটি একটি বড় জিনিস। আমি যেরকম আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল যদি এখন দেই, সিঙ্গাপুরের এনইউইচ এলাকায় বাস সার্ভিস, ওয়ার্ল্ড ক্লাস বাস সার্ভিস সম্পূর্ণ রকম ফ্রি। তাদের সাথে যখন আমি আলাপ করলাম যে ফ্রি দিয়ে তোমরা এই বাস চালাচ্ছ কেমন, বললো না, উই আর আর্নিং মানি। আমি বললাম কীভাবে? আর্নিংটা হচ্ছে এই যে আমার এই বাস চলার কারণে রাস্তায় তাদের প্রাইভেট গাড়ি চলে না। প্রধানমন্ত্রী আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে টোল দিয়েছেন, টোল দিয়ে ওনার গাড়ি বহর এখন এগিয়ে চলেছে ভিত্তি ফলক উন্মোচনের শুভ উদ্বোধনের যে মুহূর্তটি, সেই দিকে ওনার গাড়ি বহর যাচ্ছে। মোশে ভাই, এটি নিশ্চয়ই একটি প্রত্যাশিত, বহুল প্রত্যাশিত একটি মুহূর্ত দেখতে পাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আমি আবারও ওই একই কথা আমাকে বারবার বলতে হয়, বারবার আমার 16ই ডিসেম্বরের কথা মনে হয় আর আজকের কথা মনে হচ্ছে। তখন ছিল সারেন্ডারটি ছিল অসামঞ্জস্যপূর্ণ, কোনো রকম ব্যবস্থাপনা ছাড়া, আর এটি একদম সুন্দরভাবে করা হচ্ছে, টেকনোলজি ব্যবহার করে করা হচ্ছে। এবং যে তথ্যগুলি প্রধানমন্ত্রী আগে দিয়েছিলেন যে আমি টোল দিব, টোল দিয়ে আমি উদ্বোধনে যাব, এই উদ্বোধন এই জায়গায় এসছেন। এই যে টোলটা ধরা হয়েছে, মোশে ভাই আপনার কাছে কি মনে হয় টোলের? আমি মনে করি এটি মানুষ খুবই ভালোভাবে নেবে, কারণ সময় এবং কষ্ট এবং গতি এর কাছে এই টোলটা এমন বিরাট কিছু না। ওকে, খুব বেশি কিছু অ্যামাউন্ট বেশি না, ভোগান্তির তুলনায়, ভোগান্তির এবং সময়ের কথা যদি চিন্তা করেন, এই টোলটার সবচেয়ে বেশি কার্যকর হবে যখন রেলের টিকিট দিয়ে আপনি রেলে পৌঁছানো শুরু করবেন, তখন আপনার কাছে মনে হবে যে টোল বাড়ালেও আমার কাছে এটা অনেক। জি, প্রধানমন্ত্রী নেমেছেন গাড়ি থেকে, এগোচ্ছেন। জি, আমরা দেখি উদ্বোধনী অনুষ্ঠান, ফলক উন্মোচনের দৃশ্যটি।
প্রত্যাশা ছিল আর 2 বছর আগেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। নিশ্চয়ই সারা পৃথিবী যে দুর্যোগের মধ্য দিয়ে গেছে, আমরাও বাইরে ছিলাম না বা এখনও আছি, প্যান্ডেমিকের কারণে সেটি 2 বছর পিছিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে সেতুর কাজ এবং এখন চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে এই সেতুর সংযুক্তি নানাভাবে অবদান রাখবে, সে ব্যাপারে মোটামুটিভাবে যারা বিশেষজ্ঞ তারা বলছেন। সাধারণ মানুষের মনেও এই প্রত্যাশা জেগেছে যে নিশ্চয়ই এত বড় একটি স্থাপনা, এত বড় যোগাযোগের একটি মাধ্যম, সেখানে মানুষ সরাসরি উপকৃত হবে। যেটি উল্লেখ করার মতো বলা হচ্ছে যে দেশের 27% মানুষ, প্রায় 30% মানুষ সরাসরি যুক্ত হবেন রাজধানীর সঙ্গে। ক্যাবিনেট সেক্রেটারি কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফলক উন্মোচনের জন্য তিনি সেতুমন্ত্রী রয়েছেন। আমরা পাশে দেখতে পাচ্ছি যে সাবেক যোগাযোগ সচিব। আর শৈলীটা আমাদের বাংলাদেশি স্কাল্পচার স্যার। এখানে যে ওই ইলিশ মাছ যেটা দেখানো হচ্ছে স্যার, এটা পদ্মার মানে পুরা জোয়ারের সময় যখন ইলিশ মাছ পূজা নিয়ে লাফায় আসে স্যার, এটা সেটা দেখানো হচ্ছে। জি স্যার। আর এখানে স্যার বঙ্গবন্ধু আর আপনাকে স্যার আসতেছেন স্যার, একটু হাঁটতে স্যার। বঙ্গবন্ধু আর আপনাকে দেখানো হয়েছে স্যার, আপনিও দেখে দিচ্ছেন। বঙ্গবন্ধুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখানো হয়েছেন, কারণ উনি আমাদের 50 বছর আগে যে যুগে স্বাধীনতা দিয়েছেন তখন এটা ছিল। আর আপনাকে একটু কালার দেখানো হয়েছে বিকজ আপনি আধুনিক সময়ে স্যার আমাদের উন্নয়নের আপনার দিক নির্দেশক স্যার। আর পিতা এবং কন্যা, সেজন্য আপনাকে একটু নিচের দিকে রাখা হয়েছে, এটা একটা। আর 2 নম্বর, যেহেতু উনি জাতির পিতা, সুতরাং উনি সবসময় স্যার বুকের কাছে আছেন, এটা আপনিই দেখে দিচ্ছেন স্যার। আর নিচে যে স্যার এখানে যেটা দেওয়া হয়েছে স্যার, এই যে আপনার জামদানি, এটা হলো নারীদের অগ্রযাত্রা এবং পার্টিসিপেশন, ইকুয়াল পার্টিসিপেশন। জি স্যার। জি স্যার। ও আচ্ছা স্যার, এটা আমরা জানতাম, এটা সবার অবগতির জন্য জানাচ্ছি যে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে জয়নাল আবেদিন সাহেবকে দিয়ে এই জামদানির একটা কাজ করিয়েছিলেন, যে নারী অগ্রযাত্রার একটা প্রতীক হিসেবে। আচ্ছা স্যার। তো স্যার আমরা একটু দোয়া করে নিই স্যার সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, দেশ জাতির এই গৌরবময় সময় আমরা তোমার কাছে হাত তুলেছি। সারা জীবনের সব ভুল ত্রুটি, জ্ঞাত অজ্ঞাত, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য অপ্রকাশ্য, কবিরা সগীরা, সব কিছুর থেকে আন্তরিকভাবে আস্তাগফির করছি, তা তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে যেভাবে তুমি এই কোভিডের মহা বিপর্যয়ে তুমি হেফাজত করেছো, ভবিষ্যতেও তার থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে অবর্ণনীয় কষ্ট এবং দুঃখে রয়েছে মানুষ এই ভয়াবহ বন্যার, তার থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। সম্মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত দেশবাসীকে একতাবদ্ধ হয়ে এই বন্যা মোকাবেলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আজকে আমরা সবাই একসাথে হয়েছি পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা শোনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই পদ্মা সেতু যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিজ অর্থ এবং ব্যবস্থাপনায় বাস্তবায়ন করেছে, তাকে পরিপূর্ণভাবে ফল দান করো আল্লাহ। সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টার থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির গঠনে নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক দান করো আল্লাহ। তুমি নিজেই কোরআনে বলেছো, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসাহিম। আমি কোনো দেশ বা জাতিকে কল্যাণ বা উন্নয়ন দিই না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা চেষ্টা না করে। মাননীয় প্রধানমন্ত্রী যে দিন রাত অবিরত পরিশ্রম করছেন, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাই আমাদের সব শ্রমকে দেশের এবং জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী সহ উনি আমাদের চিফ ওয়ার্কার ছিলেন, সমস্ত যারা এই পদ্মা সেতুর সাথে জড়িত ছিল সবাইকে তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের দেশের উন্নয়নকে তুমি ত্বরান্বিত করো। মাননীয় প্রধানমন্ত্রী 2041 যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সবাইকে পরিপূর্ণ তৌফিক দান করো।
আল্লাহ এই বিশেষ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তোমার কাছে বিশেষভাবে হাত পাতিছি। তুমি তোমার মেহমান হিসেবে তাকে আলামে বরজক, হাসরের ময়দান, মিজান, ফুলসিরাত এবং জাহান্নাম পার করে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করো। তার সাথে যারা দেশের স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মহুতি দিয়েছেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো। আমাদের মাননীয় মন্ত্রী সহ অন্যান্য যারা আছেন তাদের সবাইকে দেশ এবং জাতি গঠনে তুমি পরিপূর্ণভাবে তৌফিক দান করো। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো এবং পদ্মা সেতুর এই অভিজ্ঞতাকে দেশ ও জাতির কাছে নিয়োজিত করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। এবারে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের বিজয়ের প্রতীক, আমাদের ঘুরে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। রেডি সবাই? স্বপ্ন সেতুর উদ্বোধন হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি পেরিয়ে জাজিরা প্রান্তে পৌঁছে গেছেন। আমরা সরাসরি সেই দৃশ্যটি দেখছিলাম খবরে, এখনও তিনি সেখানে আছেন। আর এরপরে জনসভা ভাষণ দিবেন। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কিছু ফুটেজ দেখতে চাই এবং তার কার্যক্রম দেখব সেখানে। এরই মধ্যে
জাজিরা প্রান্তের উদ্বোধনী চত্বরের অনুষ্ঠান শেষ হচ্ছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। মহাশয় ভাই, আমরা পুরো অনুষ্ঠানটি দেখলাম, সে সকাল থেকে প্রায় 9:30 থেকে আমরা স্টুডিওতে আছি এবং আমরা পুরো অনুষ্ঠানটি আপনি প্রত্যক্ষ করলেন, প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন এবং আনুষ্ঠানিকতাও দেখলেন এবং আমরা এর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, প্রকৃতিগত এবং এর প্রকৌশলগত বিভিন্ন তাৎপর্য নিয়ে আমরা আলাপ করেছি। এখন সেতুটি উদ্বোধনের পরে কালকে সকাল থেকে তো এটা চালু হয়ে যাচ্ছে। আপনি একজন কি বলবো যে নগর বিশ্লেষক বা এরকম জনজীবনের উপরে আপনি সবসময় কিছু পর্যবেক্ষণ রাখেন। সেতুটি নিয়ে চলাচল করবে 21 জেলার মানুষ, রাজধানীর সঙ্গে আরও খুব দ্রুত যোগাযোগ হবে তাদের। কী ধরনের বিড়ম্বনা হতে পারে, কী ধরনের সুবিধা তৈরি হবে, কি কি বিষয় খেয়াল রাখা দরকার, যদি শেষ মন্তব্য করেন। ধন্যবাদ। প্রথমেই যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই উদ্বোধনীতে, সেটি হচ্ছে অসম্ভব রকম সিম্পল অ্যান্ড ইউনিক ওয়েতে এই উদ্বোধনটি হয়েছে। উদ্বোধন কার্যক্রম, সারাউন্ডিংস এবং যেটা এত সিম্পল এবং এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে উদ্বোধনী ঘটনাটি প্রধানমন্ত্রী যেভাবে করেছেন, বক্তৃতাগুলি ছিল, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতাটি ছিল আমার কাছে খুবই মার্জিত এবং সবার প্রতি ভালোবাসার একটা ডাক উনি দিয়েছেন যে আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটি গঠন করি। এই পার্টটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এখন এই সেতুটি উদ্বোধন হয়ে গেছে, আগামীকাল থেকে বাংলাদেশের মানুষ আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে পড়ে হেঁটে আসা মানুষও, যেহেতু এই ব্রিজটি 6 মাইল হাঁটা গ্রামের মানুষের জন্য বিরাট কোনো 6 মাইল 8 মাইল 10 মাইল হাঁটা বিরাট কিছু না, এবং প্রত্যেকেই চাবে এই ব্রিজটিতে দাঁড়িয়ে এখন যে জিনিসটি আছে সবাই একটু সেলফি তুলতে চাবে, মাঝখান থেকে ছবি তুলতে চাবে। এই জিনিসটির ব্যবস্থাপনা কঠিন থেকে কঠিনতর হবে আগামীকাল সকাল থেকে, এবং আমার ধারণা শুরুতেই ঝগড়াঝাঁটি হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি কালকে সকালবেলার আগেই এখনই সিদ্ধান্ত নেওয়া হোক, যে সিদ্ধান্ত নেওয়া আছে সেটি কঠোরভাবে বাস্তবায়ন করা, যে কোনো গাড়ি কোথাও কোনো অবস্থায় দাঁড়াতে পারবে না দুর্ঘটনা ছাড়া বা গাড়ি নষ্ট হওয়া ছাড়া। এই কথাটাও আবার আমাদের জন্য ডেঞ্জারাস, অনেকে গাড়ি নিজেই নষ্ট করবে এখানে দাঁড় করানোর জন্য। এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং আমি যতটুকু জানি গাড়িতে এই ইয়েতে সেন্সার ক্যামেরা লাগানোর কথা, কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে, কোথায় লেন ব্রেক করছে, এই তথ্যগুলি থাকার কথা। এগুলি মানুষকে এখনই জানান দেওয়া যে গাড়িতে কেউ দাঁড়ালে পারে সেই গাড়ির উপরে কঠোর ব্যবস্থা না হবে গাড়ির ব্যাপারে। আপনি বলতে চাচ্ছেন যে সেতুটা এখন সব আমাদের, সবার, সব এক্স্যাক্টলি এই রক্ষণাবেক্ষণ করা অসম্ভব রকম দরকার। আর পাশে আমি গত দুদিন একটি কথা বলেছি, যেরকম মালয়েশিয়াতে গেলে পরে আপনি নতুন ওদের ক্যাপিটালে যখন আপনি ট্যুরে যাবেন, বহু বাস আছে, সেই বাসে একদম হাইলি কোয়ালিফাইড লোক মাইক্রোফোনে আপনাকে পুরো হিস্ট্রি বলতে থাকে। ট্যুরিজমের ব্যবস্থা করা জরুরি দরকার। ধন্যবাদ। ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেন, স্টুডিওতে এসে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং চমৎকার বিশ্লেষণ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রমত্তা পদ্মায় স্বপ্ন সেতুর উদ্বোধন হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং আমরাও সকাল থেকে এ পর্যন্ত এই অনুষ্ঠানটি মাধ্যমে এবং আমাদের সংবাদের মাধ্যমে, আমাদের সহকর্মীদের মাধ্যমে, বিশ্লেষকের মাধ্যমে এর তাৎপর্য, বিভিন্ন দিক, এর গুরুত্ব আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। আগামীতেও আমরা প্রধানমন্ত্রী জনসভার অনুষ্ঠানটিও আমরা সরাসরি সম্প্রচার করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরের কোনো অনুষ্ঠানে। চাইলে এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com, ইউটিউব, ভেরিফাইড ফেসবুক পেজও আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।